প্রথম নজরে এই ইউনিটগুলোকে দেখলে মনে হতে পারে আপনার কোনো অত্যাধুনিক সামরিক বাহিনীর সদস্য, কিন্তু বাস্তবতা পুরোই ভিন্ন। তারা হলেন মেক্সিকোর সবচাইতে ভয়ঙ্কর ও প্রভাবশালী কার্টেলগুলোর অংশ। আর এই সংগঠনের প্রধানকে দড়িয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রায় $15 মিলিয়ন বেশি পুরস্কার ঘোষণা করেছিলেন। তবুও বছরের পর বছর তার অবস্থান শনাক্ত করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। 22 ফেব্রুয়ারি গভীর রাতে এই পরিস্থিতির নাটকীয় মোড় নেয়, আর দীর্ঘ অনুসন্ধানের পর তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। আর এরপরে মেক্সিকোর সামরিক বাহিনীর সাথে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে শেষে এই পরিস্থিতির সমাপ্তি ঘটে। আর এই ব্যক্তি ছিল বিশ্বের কুখ্যাত ড্রাগ সাম্রাজ্যের নিয়ন্ত্রক। নির্দয়তা, সহিংসতা ও ক্ষমতার জন্য এই লোক ছিল খুবই বিখ্যাত। আর তিনি ছিলেন মেক্সিকোর $1 বিলিয়ন সিজেএনজি দের কার্টেলের শীর্ষ নেতা। আর মেক্সিকান স্পেশাল ফোর্সের অভিযানের মাধ্যমে তার ইতি ঘটে। আর তিনি শুধুমাত্র মেক্সিকো নয়, বরং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি খুচখোর অপরাধীর মধ্যে তিনি ছিলেন একজন। আর তার মৃত্যুর পরে সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যেমন বাস স্ট্যান্ডে বাস চলাচল বন্ধ, বিমানের ফ্লাইট বন্ধ, এমনকি সরকারি অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়। আর যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে ফেলে। আর সে তার পরিচয় এতটা গোপন রাখত, এফবিআই এর মতে তার ঘনিষ্ঠ বৃত্তের বাইরে তার আসল পরিচয় অথবা নাম তা কেউই প্রায় জানে না। আর ইন্টারনেটে তার অস্তিত্বের প্রমাণের জন্য হাতে গোনা মাত্র কয়েকটি ছবি পাওয়া যায়। তবে তার গড়ে তোলা সাম্রাজ্যের পরিমাণ ছিল প্রায় $50 মিলিয়নেরও বেশি ড্রাগ নেটওয়ার্ক। আর তার কার্টেলের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, যার মাধ্যমে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে সক্ষমতার লড়াই হতো। তবে প্রত্যেকটা গল্পেরই একটা শুরু থাকে, আর এই গল্পেরও শুরু ছিল খুবই সাধারণভাবে। মেক্সিকোর ছোট গ্রামের একটি ছোট ছেলে অ্যালেন্সো একসময় অ্যাভোকাডোর চাষ করত। কিন্তু কিভাবে সে সাধারণ জীবন থেকে হয়ে উঠল ড্রাগ ডিলারদের অন্যতম শীর্ষ নেতা। আর তার জীবনের গল্প বাস্তব হলো হার মানাবে একটা বলিউড হলিউডের সিনেমাকেও। তার জন্ম মেক্সিকোর মিচিওনাকা গ্রামের একটি ছোট্ট পরিবারে। নেমেসিও গুসেগেয়ারা সেরভান্তেসে শুরুটা ছিল খুবই সাধারণভাবে, আর খুব অল্প বয়সেই স্কুলে পড়ালেখা থেমে যায়। আর সে জীবিকার জন্য জড়িয়ে পড়ে কৃষিকাজে, বিশেষ করে অ্যাভোকাডোর চাষে। কিন্তু এই সাধারণ জীবন যেমন বেশি একটা দিন টিকেনি, বরং মাত্র 19 বছর বয়সে থেমে যায় এই রাস্তা এবং মোড় নেয় নতুন এক জগতে। আর সে ভাগ্য বদলানোর আশায় অবৈধভাবে ফারে জমায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। সেখানে গিয়ে সে খুব দ্রুত মাদক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ে। আর 1986 সালে সান ফ্রান্সিসকো শহরে মাদক সেলের সময় সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। আর তারপর তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে মেক্সিকোতে পাঠানো হয়। কিন্তু সে থামে থাকেনি। মাত্র অল্প কিছুদিন পরে সে আবার অবৈধভাবে ফাড়ি জমায় যুক্তরাষ্ট্রে, এবং 1989 সালে সে সেম টু সেম প্রক্রিয়ায় আবার আইনের হাতে গ্রেপ্তার হয় এবং বিচারের মুখোমুখি হয়। পরে আবার তাকে মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হয়। আর এই যাতায়াতের মাধ্যমে সে মাদক সাম্রাজ্যে খুবই ক্রিটিক্যালভাবে জড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তার নিজের অবস্থান তৈরি করতে শুরু করে। এরপর তৃতীয়বার আবার সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। আর এইবার সে তার ভাইয়ের সাথে একটি বারে মাদক লেনদেনে আটক হয়। আর এখানে টুইস্ট হলো, তারা যাদের কাছে মাদক বিক্রি করছিল তারা ছিল এফবিআই এর গোপন একটি এজেন্ট, আর যা পুরো পরিস্থিতিকে তার বিরুদ্ধে করে ফেলে। আর এর ফলস্বরূপ তাকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘ 5 বছর কারাদণ্ডে থাকার পরে 1997 সালে আবার তাকে মেক্সিকোতে প্রেরণ করা হয়। আর মেক্সিকোতে ফিরে আসে সে কিছু সময়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনীতে যোগদান করে। আর এই অভিজ্ঞতা তাকে খুবই বড় একটি সুযোগ করে দেয়। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা খুব কাছে থেকে দেখার জন্য সে সম্পূর্ণ লাইন গার্ড ক্লিয়ার হয়ে যায়। তবে এই জগতেও সে বেশি একটা দিন থাকেনি, বরং এই চাকরি ছেড়ে সে আবার জড়িত হয়ে পড়ে তার অপরাধ জগতে। আর এই সময়ে সে এমন একটি পরিবারে বিবাহ করে যে পরিবারের সাথে ছিল খুবই প্রভাবশালী একটি কার্টেলের যোগাযোগ।
তাই এই সম্পর্ক তার জীবনে নতুন একটি দরজা খুলে দেয়। শুরুর দিকে সে নিচের স্তর থেকে কাজ শুরু করে, তবে তার লক্ষ্য ছিল খুবই বড়, একদিন পুরো সাম্রাজ্যের নেটওয়ার্ক তার নিজের নিয়ন্ত্রণে নেওয়া। 2010 সালে একটি সামরিক অভিযানের জন্য তার কার্টেলের শীর্ষ নেতাদের মধ্যে একটি বড় ধাক্কা লাগে, আর এরপরই শুরু সংগঠনের ভিতরে অস্থিরতা এবং তীব্র ক্ষমতার লড়াই। আর পরিস্থিতি এমন একটি পর্যায়ে যায় যেখানে একটি সংগঠন পুরোপুরি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, আর নেমেসিও সেই দলে যোগ দেয় যারা সর্বশেষ পর্যন্ত এই যুদ্ধের জয়ী হয়েছিল। আর সে জয়ের পরে সে ধীরে ধীরে পুরো কাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, একটি বিশেষ সশস্ত্র বাহিনী তৈরি করে, আর যারা প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা করতে সক্ষম। জেটা ক্লাস নামটি মূলত একটি গ্রুপকে বোঝাতো। আর সে সময় মেক্সিকোতে লস জেটাস নামে আরেকটি শক্তিশালী কার্টেল ছিল, আর এই দুই পক্ষ একে অপরের চরম শত্রু হিসাবে সারা দেশের মানুষ জানত। আর 2009 সালে ক্যানকুন শহরে একটি ব্যানের মধ্যে 3জন জেটার সদস্যের লাশ পাওয়া যায়, আর মৃত দেহগুলোর পাশে এমন একটি বার্তা ছিল যেখানে উল্লেখ করেছিল নতুন একটি গ্রুপ গঠন করা হয়েছে যারা অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবে। আর এটি ছিল প্রতিপক্ষের জন্য একটি প্রথম সতর্কবার্তা। আর 2011 সালে পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থায় রূপ নেয়। প্রায় 35 জন জেটা সদস্যকে হত্যা করে রাস্তায় ফেলে দেওয়া হয়, যাতে এটা জনসম্মুখে ভয়াবহ একটি অবস্থা তৈরি করতে সক্ষম। আর এই ঘটনা পুরো দেশ, পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। ফোন মেসেজ, পোস্টার, এমনকি প্রচারণার মাধ্যমে বলা হয় তারা একটি সমান্তরাল শক্তি তৈরি করেছে এবং জনগণকে অপরাধীর হাত থেকে রক্ষা করবে বলে। আর তাদের উদ্দেশ্য ছিল খুবই ক্লিয়ার, জনগণের আস্থা অর্জন করা এবং তাদের অবস্থান শক্ত করা। এই সময়ে সিজেএনজি সংগঠনটি অন্যান্য সাধারণ অপরাধকর্ম সংগঠনের মতো ছিল না। এটিকে একটি আধা সামরিক বাহিনী হিসেবে গঠন করা হয়, আর সদস্যদের ক্ষেত্রে তারা কঠোর পদ্ধতি ব্যবহার করত। আবার অনেক ক্ষেত্রে দেখা যেত জোরপূর্বক নিয়োগের ঘটনাও। মূলত তরুণদের অর্থাৎ কৃষক যুবকদেরকে বেশি টার্গেট করা হতো, যাতে তারা পুরোপুরি সংগঠনের নিয়ন্ত্রণে চলতে পারে। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে রপ্তানি করা হতো। ভারী অস্ত্র, রকেট সিস্টেম, এমনকি আধুনিক অস্ত্রশস্ত্র আনা হতো। আর এক পর্যায়ে সামরিক বাহিনী বনাম এই সংগঠনের লড়াইয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়, যা তাদের ভূমিকা আরও শক্তিশালী করে তোলে এবং জনসম্মুখে তাদেরকে আরও শক্তিশালী করে সারা দেশে ছড়িয়ে পড়ে। আর তারা এমন এমন লোকদেরকে নিয়োগ দিত যাদের আগে থেকে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা আছে। এমনকি আধুনিক সময়ে তারা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে শত্রুর মোকাবেলা করত এবং তারা তাদের এনিমির লোকেশন দেখত। এমনকি তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করত নতুন নিয়োগের ক্ষেত্রে, লাইক ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার এক্সেট্রা, যাতে সাধারণ নাগরিকরা অর্থাৎ যুবকরা আকৃষ্ট হয়। এমনকি তা অনেককে প্রথমে সাধারণ চাকরির প্রলোভন দেখিয়ে আনা হতো, আর তাদেরকে নির্দিষ্ট একটি স্থানে নেওয়া হতো এবং যেখানে গিয়ে তারা বুঝতে পারতো যে এটা আসলে সাধারণ কোনো চাকরি নয়। এবং প্রায়ই বলা হতো কেউ যদি পালানোর চেষ্টা করে তার পরিণতি হবে খুবই ভয়ানক। লাক্সারিয়াস লাইফস্টাইল, অস্ত্র ক্ষমতা, এগুলোর প্রলোভন দেখিয়ে বিশেষ করে যুবকদেরকে আকৃষ্ট করা হতো। কিন্তু বাস্তবতা খুবই কঠিন। একবার যদি কেউ এই জগতে ঢুকে যায় তার বেরিয়ে আসা ছিল প্রায় অসম্ভব। 2007 থেকে 2023 সালের মধ্যে মেক্সিকান আইন শৃঙ্খলা বাহিনী হাজারবার এমনকি গণকবরের সন্ধান পেয়েছে, যেগুলো বিভিন্ন মাদক কার্টেলের সাথে সম্পর্কিত এবং অপরাধ চক্রের সাথে জড়িয়ে আছে। আবার এমন এমন জায়গায় অনেক খবরের সন্ধান পাওয়া গেছে যেখানে অনেক মানুষকে মেরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে 2025 সালে মার্চে পাওয়া একটি ঘটনায় উল্লেখ আছে প্রায় 200 জোড়া জুতা এবং পুরা মানবদেহের লাশ উদ্ধার করা হয়, আর যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এবং বিশ্লেষকদের মতে যারা কার্টেলে যোগ দিতে অস্বীকার করত অথবা কার্টেলের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ দায়ের করত, তারাই সাধারণত এমন পরিস্থিতির শিকার হতো। আর একজন 14 বছর বয়সী সদস্য স্বীকার করেছিল তাকে জোরপূর্বকভাবে কার্টেলের সামরিক বাহিনীতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, আর যেখানে শিশুদের জন্য ছোটো ছোটো ল্যাব বা কাজের জায়গা তৈরি করা হতো।
এবং কেউ যদি এটা বাধা দিত তাকে কঠোর ভয়ঙ্কর পরিণতির মধ্যে পড়তে হতো। আর এই ধরনের অপরাধ চক্র কিন্তু আগেভাগে সকল ধরনের তথ্য পেয়ে যেত, যা তাদের কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করত। আর এই বিশাল নেটওয়ার্ক চালানোর জন্য তাদের দরকার বড় ধরনের কোনো আর্থিক সংগঠন। আর তাদের শুধু অস্ত্র নয়, বরং সরকারি কর্মকর্তাও তাদের ছিল সমান ভাগিদার। আর সময়ের সঙ্গে সঙ্গে এই চক্রের শুধুমাত্র মেক্সিকো বা যুক্তরাষ্ট্রে তাদের নেটওয়ার্ক থাকেনি, বরং বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। এবং জানা যায় অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাদের ঘাঁটি স্থাপনা হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় যে মেক্সিকো থেকে যখন যুক্তরাষ্ট্রে মাদক সাপ্লাই করা হয়, তখন তারা কৃষিপণ্যের সাহায্য নিয়ে সাপ্লাই করছে, যেন খুবই সহজে এগুলোর নজর এড়ানো যায়। আর একটি আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী প্রতি মাসে বিপুল পরিমাণ ড্রাগ বিভিন্ন পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করত এবং তারপরে আলাদা নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় বাজারে ছড়িয়ে পড়ত। গ্লোবাল ক্রিমিনাল সাপ্লাই চেইন নামে বর্ণনা করা হতো। আর অনেক কাছে তারা অন্যান্য অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ত। সরকারি পাইপলাইন থেকে তেল চুরি করে তা বিভিন্ন কালো বাজারের মাধ্যমে সেল করা হতো, যা তাদের আয়ের বড় একটি অংশ তৈরি হতো। এছাড়া কিছু কিছু ব্যবসা আড়ালে চলত মানি লন্ডারিং, অর্থাৎ ব্ল্যাক টাকাকে হোয়াইট করার ব্যবসা। যেমন রেস্টুরেন্ট, শপিং মল এবং ছোটোখাটো আউটলেট থেকেও সব বাস্তবায়ন করা হতো। আর সব কিছু ছিল বৈধ ব্যবসার আড়ালে অবৈধ টাকাকে বৈধ করা। একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয় এই ধরনের সংগঠনের মোট সম্পত্তির পরিমাণ বিলিয়ন ডলারে গড়ে পৌঁছে যেতে পারে। আর তাদের সম্পর্কে তথ্য সাধারণত খুবই কম, আর জনসম্মুখে তো তাদেরকে দেখাই যায় না। আর তাদের নিরাপত্তার কথা বললে সশস্ত্র নিরাপত্তা দল, আধুনিক প্রযুক্তি, এমনকি নজরদারি ব্যবস্থা এতটাই কঠোর ছিল তাদেরকে দেখাও প্রায় অসম্ভব। এমনকি তারা ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা চালু করতো, যা তাদের লোকেশন ট্র্যাক করাও প্রায় অসম্ভব ছিল। কিন্তু প্রশ্ন হলো, এত কঠোর জেড প্লাস নিরাপত্তা থাকার পরও কীভাবে তাদের নেতাকে খুঁজে বের করা এতটাই ইজি হলো বা পসিবল হলো? সেই অপারেশনে গোপন নজরদারি এবং দীর্ঘ পরিকল্পনার পর একটি নির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। আর একটি বিশেষ অভিযানে তাদের সামরিক বাহিনী খুব দ্রুত সেখানে পৌঁছে যায় এবং তীব্র লড়াই হয় এবং দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় দীর্ঘ সময়, আর যেখানে উভয় পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আর শেষ পর্যন্ত লক্ষ্য ব্যক্তিকে শনাক্ত করে অভিযান সম্পূর্ণ করা হয়। আর এর পরবর্তী সময়ে পুরো এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার পরিস্থিতি প্রায় অস্থির হয়ে পড়ে। বহু স্থানে কারফিউ, বিমান চলাচল বন্ধ, এমনকি সরকারি প্রতিষ্ঠানগুলো স্থগিত করে দেওয়া হয় এবং অভিযানের পরে বিপুল পরিমাণ অর্থ এবং আধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আর যা প্রমাণ করে এই নেটওয়ার্ক কতটাও বিস্তৃত ছিল। আর বিশেষজ্ঞদের মতে এই ধরনের সংগঠন শেষ হয়ে গেলেও এদের ছায়া কখনো শেষ হতে পারে না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তাহলে দেখা হচ্ছে পরে কোনো মোর ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ।